ভারত পাকিস্তান অস্থিরতার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো, যার সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 4 লক্ষ। পাকিস্তানে চরবৃত্তি করার অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে তাকে। 33 বয়সী জ্যোতি মালহোত্রা ট্রাভেল ব্লগার পরিচয়ের ছদ্মবেশে তিনি পাকিস্তানে পাচার করতেন ভারতের স্পর্শকাতর তথ্য। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা, আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর হট সিটের বিশেষ পর্বে আমার সাথে রয়েছেন 2012 সালের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রবীর কুমার ভদ্র। নমস্কার। নমস্কার। পরিচয় করিয়ে দিই, প্রবীর কুমার ভদ্র যিনি কেন্দ্রীয় শুল্ক গোয়েন্দা দপ্তরের এক্স আধিকারিক, বর্তমানে নার্কোটিক এবং কাস্টম একাডেমির ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। অনেক স্বাগত দাদা আপনাকে স্টুডিওতে। আজকে প্রথমটার কথা বললাম জ্যোতি মালহোত্রা, আসুন জেনে নিই জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করবার পর কি কি ঘটনা ঘটেছে। আইএসআই এর লোক হাসানের সঙ্গে জ্যোতির একাধিক কথোপকথনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। হরিয়ানার পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতারের পর জ্যোতিকে জেরা করা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসাররা। সামরিক বাহিনীর গোয়েন্দারাও তাকে জেরা করেছে। কোন কোন দেশে তিনি গিয়েছিলেন যদি সেগুলিকে পরপর সাজিয়ে ঘটনা হিসেবে সাজিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ জানিয়েছেন, জ্যোতির যে আয়ের উৎস দেখানো হয়েছে তাতে একের পর এক বিদেশ সফর সম্ভব নয়। সেক্ষেত্রে কোথা থেকে জ্যোতি এত টাকা পেত তা খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতির ল্যাপটপের ফরেনসিক পরীক্ষাও চলছে। সেই সঙ্গে জ্যোতির সঙ্গে যোগ থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় হরিয়ানার পুলিশের পক্ষ থেকে। তিনি স্বীকার করেছেন, একজন ব্লগার হিসেবে তিনি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই তিনি পাকিস্তান গিয়েছিলেন। একজন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার হিসেবে দেশ বিরোধী কাজ কি বলবেন? টাকার লোভে এরকম দেশ বিরোধী কাজ কি বলবেন? দেখুন, এটা তো আমাদের ভারতবর্ষের একজন কি বলবো সব থেকে বড় ক্রিমিনাল। এদেরকে ক্রিমিনাল ছাড়া তো অন্য কিছু বলা যায় না। ভারতবর্ষেই খাবো, ভারতবর্ষেই থাকবো, ভারতবর্ষের সব অ্যাডভান্টেজ নেব, অথচ ভারতবর্ষের গোপন তথ্যগুলো আমি আমার সমস্ত দিয়ে চেতনা দিয়ে স্বার্থ নিয়ে আমি সেটা আমাদের সবথেকে শত্রু দেশ পাকিস্তানকে আমরা সাপ্লাই করব। ওর কাজ ছিল যে কিভাবে ভারতবর্ষের অস্থিরতা তৈরি করা যায়। কারণ বরাবরই পাকিস্তানের একটা এই কৌশল আছে, আজকে নয় শুধুমাত্র জ্যোতি মালহোত্রা ধরা পড়েছে সেরকম নয়, এরকম হয়তো আরো অনেক আছে। সেগুলো একটি তথ্য অনুযায়ী 12 জনকে প্রায় 12 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সব রকম বয়সী এবং সব রকম পেশার সাথে জড়িত মানুষজনগুলো কিন্তু রয়েছে। এই যে সোর্সগুলো, এই সোর্সগুলোর সাহায্যে এই যে আমাদের দেশের যে শত্রু, এরা কি কি সাহায্য পেতে পারে? এটা দেখুন, এরা কি কি সাহায্য পেতে পারে, তাদেরকে তো সমস্ত রকমই ফান্ডিং করছে পাকিস্তান। আজকে 12 জনেরকে আমরা সাসপেক্ট করেছি। এটা হয়তো ভারতবর্ষে আরো 1200 জন হতে পারে বা আরো বেশিও হতে পারে। এবং এরা বিভিন্ন দেশে দেখবেন, জ্যোতি মালহোত্রার আরো যদি ইয়েতে যান, যেগুলো ও ভারতবর্ষের যেসব শত্রু রাষ্ট্র যেরকম চীন, পাকিস্তান, বাংলাদেশ, আরো অনেক জায়গায় ও ঘুরেছে। এবং সে এই একটা ইউটিউবার যতগুলো তার ইউটিউবের বেশিরভাগটাই আছে আমাদের যেগুলো কেন্দ্রীয় বাহিনীর আবাসস্থল বা সৈনিক সেনা ছাউনি, তাদের ছবি, এবং যেখানে প্রচুর লোকের সমাগম হয় তাদের ছবি ইউটিউবে ওরা দিয়ে টাইম টু টাইম দিয়ে গেছে। এবং ও যেটা করতো সেটা পুরোপুরি আইএসআই এর মদতে। এবং এটাও শোনা গেছে যে ও 15 দিনের ট্রেনিং নিয়েছিল পাকিস্তানে গিয়ে। আইএসআই এর তত্ত্বাবধানে যে ট্রেনিংটা হয়, যেটা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষ ভেঙে গুড়িয়ে দিয়েছে, যে 9টা ঘাঁটি তার মধ্যে অপারেশন সিঁদুরের সময় ঘটিয়ে দিয়েছে। আজকে এই পহেলগাঁওয়ের যে দুর্ঘটনার পরে সবাই নড়েচড়ে বসেছে যে কিভাবে তাদের একজনকে হিন্দু না মুসলিম ভেবে তাদেরকে মারা হয়েছে, মহিলাদেরকে মারা হয়নি, পুরুষদের মারা হয়েছে। এগুলো আমাদের এটার মধ্যে অনেক রকম একটা রাজনৈতিক ব্যাপার আছে। কারণটা হচ্ছে যে তাদেরকে এবং বলাও হচ্ছে, তোরা মোদিকে গিয়ে বল। অ্যাকচুয়ালি পাকিস্তান আইএসআই এর কাছে যখন তারা কোনো চরকে রিক্রুট করে, তারা হিন্দু না মুসলিম
ওটা ওদের দেখার দরকার নেই, পয়সা দেবো কাজ করবে, এরকম লোককে ওরা খুঁজে বেড়ায়। ওরা যে কোনো পয়সার বিনিময়ে যাদের দরকার, এবং নানা রকম, শুধুমাত্র পয়সা নয়, নানান ফেসিলিটিস, যেরকম জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা তো একদম গরিব বাড়ির মেয়ে নয়, কিন্তু সে দেখতে সুন্দর, তাকে তার সেই সুন্দরীটাকে অবলম্বন করে তাকে নানান কাজে ব্যবহার করা হয়েছে। এবং এরকম হয়তো জ্যোতি মালহোত্রার মতো আরও অনেকে আছে, এবং তাকে দিয়ে কিন্তু তারা অনেক তথ্য এখান থেকে নিয়ে গেছে যতটাই পেরেছে। এই যে স্লিপার সেল বলা হয়, স্লিপার সেল বিষয়টি বলেন, এগুলোকে আমরা যতটা জানি যে স্লিপার সেল বলে, কোথায় ভারতবর্ষে তারা কোথায় রয়েছে আর কোন সময় অ্যাক্টিভেট হয়, এই বিষয়গুলো আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কেন জেনে উঠতে পারেন না? দেখুন, এই ব্যাপারে আমি বলতে পারি, আমি একজন গোয়েন্দা আধিকারিক, সব সময় যে এতগুলো আমাদের ভারতবর্ষে এত 140 কোটি দেশের লোকের মধ্যে প্রত্যেকের ভিতরে যে গোয়েন্দাগিরি, প্রত্যেকের ফোনে আড়ি পেতে গোয়েন্দাগিরি করা সম্ভবই ছিল না। কিন্তু পরবর্তী একটু ক্লু পেলে সেখানে আমরা করি। কথা যখন বলছেন, আমি বলি জ্যোতির চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। জ্যোতি চ্যানেলে 450টির মতো ভিডিও রয়েছে, সেগুলির মধ্যে পাকিস্তান নিয়ে যে ভিডিওগুলো একসময় তিনি প্রচার করেছেন, খুবই জনপ্রিয় হয়েছিল। ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান, ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর, ইন্ডিয়ান গার্ল ইন অ্যাট কাটাস রাজ টেম্পল, ইন্ডিয়ান গার্ল রাইডস লাক্সারি বাস ইন পাকিস্তান, এই ধরনের, হ্যাঁ একদম এই ধরনের, এইগুলো তাদের মধ্যে অন্যতম। এই ট্রাভেল ব্লগগুলো নিয়ে যখন ভারতবর্ষেই প্রকাশিত হচ্ছে ইউটিউব চ্যানেলে, তখনও কি কোনো রকমের কোনো সূত্র খুঁজে পাওয়া সম্ভব না? কেন তখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই বিষয়গুলোতে নজর দেয়নি? একটু এটা তো সত্যি কথা বলতে কোনো লজ্জা বা দ্বিধা নেই। এটা অনেক আগেই ইন্টেলিজেন্স ব্যুরো বা যারা আছে, অনেক কিছু এনআইএ আছে অ্যাক্টিভ, অনেকেই আছে, শুধু তাই নয়, আরও অনেক আমাদের দেশে অনেক ইন্টেলিজেন্স ব্যুরো আছে। তাদের চোখ থেকে কি করে এড়িয়ে গেল এরকম একটা সন্ত্রাসবাদী স্লিপার সেলের একটা মেম্বার, সেটা আমার কাছে সহজে বোধগম্য হচ্ছে না। কারণ আমাদের দেশে এরকম কিন্তু ইউটিউবার আরও আছে। এখন সেটা হয়েছে, কিন্তু ধীরে ধীরে হয়তো কারণ এখানে কোনো ইন্টেলিজেন্সের যেটা বক্তব্য যে সেই সময় তো তারা এরকম কোনো ডাইরেক্ট এভিডেন্স পায়নি যে ও পাকিস্তানের চর, এটা সত্য করেই সম্ভব নয়। ও ধরা পড়ার পরে তখন তথ্য যখন দেখা গেল, তাদের সাথে কথোপকথন এবং তার কি কথা হয়েছে, কার সাথে ও ঘুরেছে, কোথায় গেছে, পরবর্তীকালে জানা গেল। দেখা যায় যে 22শে এপ্রিল পহেলগাম হামলার আগে জ্যোতি মালহোত্রা পহেলগাম রেকি করে এসেছে, ঠিক আছে। পরবর্তীতে জানা গেছে যে পাকিস্তান হাই কমিশনারের সাথে তার একটা মানে অলওয়েজ রিচেবল একটা কনভারসেশন হয়েছে। ইভেন তিনি বলেওছেন আমাকে পাকিস্তানি বিয়ে দিয়ে দিন, এরকম ধরনের আবদারও করেছেন। ঠিক এই সমস্ত সময়গুলো আমার যেটা বক্তব্য যে একজন ভারতীয় হয়ে আমাদের দেশের যে শত্রু, তাদের প্রতি খুব বেশি যখন ইন্টারেস্ট কেউ দেখাচ্ছে, সে কোনো যে মেয়ে হোক বা ছেলে হোক, যে কোনো বয়সেরই হোক না কেন, সেই বিষয়গুলো তো হাইলাইট হয়ে যায়। সব সময় যে হাইলাইট হয়ে যায় এটা কিন্তু মানে সব সময় ঠিক নয়। তবুও এটা যেহেতু একটা ইউটিউবার এবং সবারই কাছেই হয়তো এগুলো যাচ্ছে, তখন আরও আমাদের ইন্টেলিজেন্স উইংসকে আরও সজাগ থাকা এবং তাকে তখনই থামিয়ে দেওয়া যেত। কিন্তু যখন একদম হয়ে গেল, ঠিক আছে, এখন পাকিস্তানও বুঝে গেল যে ভারতবর্ষের যে গুপ্তচর আছে সেগুলো খুঁজে বের করা সম্ভব। এই যে একজন উচ্চ শিক্ষিত বা মনে করুন যে কেউ মানুষ, সাধারণ নাগরিক, টাকার জন্য দেশ বিরোধী কাজকর্ম, এই ধরনের কাজকর্ম যে করছে, তার কি উপযুক্ত শাস্তি হতে পারে বলে আপনার মনে হয়? এ তো নর্মালি তো এখানে যে ইন্ডিয়ান পেনাল কোডে যেগুলো বলে দেওয়া আছে, সর্বোচ্চ শাস্তি সারা জীবন কারাবাস, এতে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এদের সর্বোচ্চ শাস্তি কিন্তু মানে আজীবন কারাবাস। ভারত বিরোধিতা মানে দেশ বিরোধিতার যে নতুন আইন হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি হলো আজীবন কারাবাস। ও ছাড়া পাওয়ার কোনো সুযোগও নেই, যা এভিডেন্স পেয়েছে। এবং শুধু ও নয়, আরও যারা আছে তাদের নামটা হয়তো এখন প্রকাশ্যে আসছে না,
অনেকেই আছে, তাদের ইনকোয়ারি চলছে। যেহেতু জ্যোতি মালহোত্রা একজন মহিলা এবং সে যে ইউটিউবে যা ইয়ে করেছে সেইটা সঙ্গে তাকে একটু হাইলাইট করছে, এরকম কিন্তু অনেকেই আছে। আপনার কথায় আসছি যে ইউটিউবার ইনফ্লুয়েন্সার, এই যে ইনফ্লুয়েন্সার, এদেরকে আজকাল খুব দেখা যায় যে খুব সহজভাবে তারা বেশ দেশ বিদেশ ঘুরছে, ঠিক আছে, দেখে আর সত্যি ইনফ্লুয়েন্স হয়ে যায় যে তাহলে মানুষের মধ্যে যে আমাদের ভারতবর্ষে যে বেকারত্বের যে জায়গাটা আজকাল দেখা যায়, অনেককেই বলতে শুনি আমরা যে আর চাকরির জন্য কোনো ট্রাই করব না, আমারও একটা ইউটিউব চ্যানেল, একটা পডকাস্ট চ্যানেল খুলে বসবো। আচ্ছা, এটা কি ততটা খুব ইজি? এবার কার মাথায় কিভাবে পয়সা রোজগার করতে হবে, কি বৃত্তান্ত, সেটা তো আমাদের দেশের যে দরিদ্র সীমা। আপনি একটা কথা, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা আপনাকে বলে রাখি, যেহেতু আমি এই মুর্শিদাবাদের গ্রাউন্ডে একদম হাতের তালুর মতো চিনি মুর্শিদাবাদকে, যে এটা একটা বাংলাদেশের মানে বর্ডারিং এলাকা, তা সেখানে গিয়ে আমি দেখেছি যে ভারতবর্ষের যারা স্মাগলিং করে, যারা ভারত থেকে মাল বাংলাদেশে পাঠায়, তাদের মধ্যে দারুণ মিল। আমরা যদি কোথাও রেড করতে যেতাম তখন সেখানে কিন্তু কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো পার্টি না, তখন সবাই এক হয়ে একটা যারা অ্যান্টি স্মাগলিং এজেন্সি, বিএসএফ বা কাস্টমস বা ধরুন আমাদের দিকে তেড়ে আসতো এবং নানান যুক্তি দিয়ে সাজাতো যে এখানে কেন করবেন। তো এটা তো আছেই, সরকারের প্রশাসনের তরফ থেকে মনিটরিং, সেরকম একটা ফ্যামিলিতে কেউ ইউটিউব চ্যানেল চালাচ্ছে, কতখানি মনিটরিং করার প্রয়োজন বলে আপনার মনে হয়? যেমন এই যে জ্যোতি মালহোত্রার কথাই যদি বলি, ওনার পিতা উনি যেমন বলছেন যে আমি কিছুই জানতাম না, যে ইউটিউব চ্যানেলে মানে ওনার বক্তব্য অনুযায়ী যে শুট করার পারপাসেই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়েছে, আর বর্তমানে তিনি ট্রাভেল ব্লগার, কিন্তু কোভিডের পূর্ববর্তীতে তিনি দিল্লিতে একটি সংস্থাতে চাকরি করতেন। এই চাকরি ছেড়ে দেওয়ার পর খুব স্বাভাবিকভাবে তার হাতে টাকা থাকে না, কিন্তু মেয়ে বিদেশ ভ্রমণ করছে একের পর এক। পারিবারিক মনিটরিংটা কতখানি ইম্পর্টেন্ট বলে মনে হয়? আজকে তিনি ডিনাই করছেন আমি জানি না মেয়ে কি করেছে বলে। না, সেটা তো তার হাতে টাকা আসছে, হয়তো তার বাবা সত্যি সে জানে না যে অ্যান্টি ইন্ডিয়ান এজেন্সি এবং পাকিস্তানের চর জানতো কি জানতো না, সেটা তো আমার পক্ষে এখানে বলা উচিত নয়। কিন্তু আমার যেটা বলতে পারি যে তার পাড়ার প্রতিবেশী, তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তারা কেন কোশ্চেন করতে পারতো না তার বাবাকে যে তোমার মেয়ে কোথায় যায়, একটা আনম্যারিড মেয়ে, সে এখান থেকে এতদিন আসে না, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেইগুলো তো কোশ্চেন আসা উচিত। আমাদেরকেও তো, আমরা নিজেরা যদি নিজেদের পাড়াকে সামলাতে না পারি, আমাদের পাড়ায় কে নতুন ভাড়াটিয়া এলো, তার কি হোয়ার অ্যাবাউটস, আমরা ঠিক টাইম মতো তাকে সেই ভাড়াটিয়ার ডিটেলসটা আমরা পুলিশকে দিই না, এগুলো তো আমাদের সচেতন নাগরিকদেরও অনেক দোষ আছে। আমাদের দেশের নাগরিকদেরও অনেক দোষ আছে। আমরা যে কোনো জায়গায়, ওরাও সেরকম খুঁজে একটা ইয়ে বানায়। কলকাতাতে এরকম আছে, আমাদের মুর্শিদাবাদেও যে নেই তাও নয়। মুর্শিদাবাদের কথাই যখন তুললেন তখন বলি, যেমন মুর্শিদাবাদের বর্ডার সংলগ্ন এলাকা বাংলাদেশ থেকে আজকালকার নিত্যদিনের খবর অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে। এই অনুপ্রবেশকারীরা কিভাবে রীতিমতো প্রায় প্রত্যহ আমাদের এই জেলায় প্রবেশ করছে, তার কোনো খবরাখবর কি করে আমরা পাচ্ছি না। পরবর্তীতে জানতে পারছি যে সে এখানে রয়েছে, তারপরে তাকে হেফাজতে নেওয়া হচ্ছে, ডিটেলিং জানা যাচ্ছে যে তার কাছে ভারতীয় ডকুমেন্ট প্রেজেন্ট রয়েছে, কিন্তু সেটা জাল। এই বিষয়ে আমি খুব ভালো করে আপনাকে আমি বলছি। দেখুন, আমাদের যে ফেন্সিং আছে, মানে আমাদের ইন্দো বাংলা বর্ডার, ইন্দো বাংলা বা ইন্দো আসাম থেকে ত্রিপুরা, সেটা তো মানে শুধুমাত্র ইন্দো বাংলায় 2200 কিলোমিটার মতো বর্ডার আছে। তার মধ্যে হয়তো 1500-1600 কিলোমিটার ফেন্সিং হয়েছে, আর বাদবাকি জল আপনি তো জানেন অনেক কিছু আছে এবং অনেক নানান কারণে হচ্ছে না। ইদানিংকালে দেখা যাচ্ছে যেখানে ফেন্সিং করা, সেটা বাংলাদেশ করতে দিচ্ছে না, বাংলাদেশের বিডিআররা করতে দিচ্ছে না, বিজিআর, এখন তো বিডিআর নেই, বিজিআর। তা আমাদের বিএসএফের সাথে ঝামেলা করছে, আমাদের দেশের সাথে ঝামেলা করছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশ এতটাই আমাদের উপরে নির্ভর, বাংলাদেশের এত গরিব, এত তাদের গ্রামাঞ্চলে যারা থাকে, তারা এই স্মাগলিংয়ের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে।
ইভেন আমাদের মানে সেম অ্যাজ আমাদের ভারতবর্ষেও, কারণ ওরা তো একা এখান থেকে এসে নিয়ে যাচ্ছে না, আমাদের ভারতবর্ষের লোকরাই নিয়ে যাচ্ছে। একের পর এক নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে, প্রচুর হচ্ছে। এবং এই বর্ডার একা বিএসএফ এর পক্ষে একটা বর্ডার সামলানো, ওই বর্ডার, আমি তো প্রতিটি ফেন্সিংয়ে প্রতিটি বিএসএফ এর ওখানে আমি নিজে গেছি, আপনি লালগোলাতেই যদি দেখেন বা কালিয়াচকেও যদি কোনোদিন বর্ডার ফেন্সিংয়ে যান তাহলে দেখতে পাবেন যে যেভাবে বেকাতারা বর্ডার, একটা বিএসএফ বা কতগুলো বিএসএফ, ধরুন আপনি 1 কিলোমিটারের ভিতরে ম্যাক্সিমাম 4টে বিএসএফ সাইকেল নিয়ে ওরা রান করে। এবার ওরা ঠিক জানে কোন জায়গাটায় পার গ্যাপ আছে, তখন ওরা আমি যেরকম ফেক কারেন্সি নিয়ে কাজ করেছি, আমি প্রচুর 5 কোটি টাকার উপরে বোধহয় ফেক কারেন্সি আমি নিজে ধরেছি ব্যক্তিগত, সাকুল্য তার অনেক হবে। তাতে তখন আমরা সেই অ্যাকিউজদেরকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি কি করে ফেন্সিং থেকে ওপার থেকে এটা আসে। তাদের মুখ থেকেই, তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমি এই বক্তব্যটা রাখছি। তারা এই একই ব্যাপার যে ওরা ঠিক ফেন্সিংয়ের ওপাশে থাকে, কারণ ফেন্সিংটা আপনাকে জানতে হবে, ফেন্সিংটা কিন্তু 0 পয়েন্টে হয় না, 200 গজ দূরে যেখানে ইন্দো বাংলা বর্ডার, ইন্দো বাংলা যেখানে 0 পয়েন্ট, তার থেকে 200 গজ দূরে আমাদের ফেন্সিং হয়। এই 200 গজ ভিতরে কিন্তু আমাদের ইন্ডিয়ান টেরিটরি আছে, ইন্ডিয়ান লোকেদের জমি জায়গা আছে। এটা আমাদের, এটা সারা পৃথিবীর নাকি নিয়ম, এটাইভাবেই করা হয়েছিল। এবং তারা যে ওই জমিতে চাষ করতে যায়, তাদের মাধ্যমেও কিছু মাল আসে, জাল টাকা, অথবা ফেন্সিংয়ের উপর থেকে থ্রো করে, যখন দুটো বিএসএফ দুদিক থেকে চলে গেল, ফাঁক হয়ে গেল, খানিকটা জায়গা বেকার পাস করে দিল। আগে তো ছিল লাইটের একটা এমন সিগন্যাল, সেই সিগন্যালের উপরে এটাকে পার করতে হয়। এগুলো মূলত রাত্রিবেলায় পার হয়। আর সাধারণ মানুষ যে সবাই জানে যে বিনা ফেন্সিংয়ে সব থেকে বেশি স্মাগল হয়। আমার অভিজ্ঞতা, বিনা ফেন্সিংয়ে স্মাগলিং বরঞ্চ কম হয়, ফেন্সিংয়ে স্মাগলিংটা বেশি হয়। কারণ বিনা ফেন্সিংয়ে বিএসএফ প্রচুর অ্যাক্টিভ, বিনা ফেন্সিংয়ে আপনি, আপনার কথাগুলো, এই কথাগুলোর সাথে আমি কিছুটা, আমরা যে সিনেমাগুলো দেখি বলি, অনেকটা মিল খুঁজে পাই। হ্যাঁ, মানে তথ্য রয়েছে, সেই বিষয়কেই কেন্দ্র করে কিন্তু সিনেমাগুলো তৈরি করা হয়। অবশ্যই আপনি যে তথ্যগুলো দিয়েছেন, সাধারণ মানুষও সেই বিষয়গুলো জানে, সেইগুলোর ফাঁক রেখে পেয়েই কিন্তু তারা এই কার্যকলাপগুলো করে। তাহলে আমাদের প্রশাসনকে আরো কতটা সতর্ক হওয়া উচিত? ব্যাপার হচ্ছে আমাদের প্রশাসন, দেখুন কতগুলো নিয়ম আছে আমাদের দেশের, যেরকম বিএসএফ এর একটা গন্ডি আছে, ফেন্সিংয়ে তো আমাদের রাজ্য পুলিশ যেতে পারবে না 5 কিলোমিটার মধ্যে, এখন 50 কিলোমিটার অবধি বিএসএফ এর পার হয়ে গেছে। এবং 5 কিলোমিটার অবধি যত রকম যা ঝামেলা সেটা ভিতরে বিএসএফ করবে। বিএসএফ যদি তাদেরকে মনে করে তখন তারা পুলিশের হাতে দেবে। আদারওয়াইজ তাদের ঝামেলাটা 5 কিলোমিটারের বর্ডারের 5 কিলোমিটারের ভিতরে কিন্তু আমাদের পুলিশ যেতে পারে না। যে সবসময় যে আমরা পুলিশকে দোষ দেবো, কিন্তু পুলিশের গাফিলতি আছে। ওরা যখন ঢুকে যাচ্ছে তার কিন্তু এবার ঢুকছে কার হাত থেকে, সেটাও তো একটা ইন্ডিয়ান, সেটাও কিন্তু একটা ইন্ডিয়ান। যে এজেন্সি, যে দালাল তাকে ওখান থেকে নিয়ে আসছে, আর যে দালাল বাংলাদেশ থেকে সেই উইদাউট পাসপোর্টে পাঠাচ্ছে ঠিক রুট দিয়ে, তার তো গোটা একটা কেস আছেই। সে বিএসএফও আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছে। সেটা তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা যখন ধরা পড়ে তখন আমরা বুঝতে পারি। কিছুই না, আপনি একটা জিনিস, আপনি বহরমপুর জেলে যদি যান তাহলে দেখবেন যে বহরমপুর জেলে সবসময় 400 থেকে 450 বা 2200টা সিট বহরমপুরে জেলে, 450 থেকে 500টা বাংলাদেশি আছে সব সময়। এবার তারা জেল থেকে যেতে চায় না, তাদের ছেড়ে দিচ্ছে পুশব্যাক করার, তারা জেল থেকে যেতে চাইছে না। তারা জানে যে আমরা যদি বাংলাদেশে গিয়ে কিছু খেতে পারবো না, কিছু নেই, এর থেকে এখানে ভালো করে খেয়ে দিয়ে পেয়ে বাঁচতে পারছি, এটা একটা আছে। কিন্তু বাংলাদেশ এতটাই দরিদ্র সীমার নিচে মানে আছে, সেটা অকল্পনীয় যদি বাস্তবের সাথে। তার পাশাপাশি আমরা দেখি বাংলাদেশ মানুষের ভারতের প্রতি এক বিদ্বেষ রয়েছে। রয়েছে তো এই যে আজকে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে ভারত একদম মরিয়ে দিল, কিন্তু আর তার পাশাপাশি নিয়ম জারি করা হলো যে পাকিস্তানের একেবারেই এই দেশের কোনোভাবেই কোনো কিছুতে জড়িত থাকতে পারবে না, কোনো কার্যকলাপ হবে না, সমস্ত রুট অফ করে দেওয়া হলো। কিন্তু এই বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিজেদের ভাই বলে
তারা তো চাইলেই তাহলে পাকিস্তানিরা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করতেই পারে একই রকম ভাবে। একদম সঠিক কথা বলছেন। আমার কথাটাই আপনি বললেন যে দেখুন, পাকিস্তান নিজেও খুব ভালো করে জানে যে আমরা সরাসরি ভারতের সাথে যুদ্ধ করে পারবো না। ওটা কিন্তু ওরা জানে যে ওদের ওই নিউক্লিয়ার বোমের ওই একটা দেখিয়ে ওরা বুঝে গেছে এটা পারবে না। ওরা আগেও বুঝেছে, আগেও জানতো যে আমাদের থেকে সব দিক থেকে এখন ওদের যে স্লিপার সেল, ওরা যেগুলো দিয়ে যে 38টা ঘাঁটি আমাদের গুলো মারলো, তারা কারা? তারা তো সবাই পাকিস্তানি, বিষয়টা পাকিস্তানি। পাকিস্তান সেখান থেকে তাদেরকে তৈরি করছে টেররিস্ট করার। সেই টেররিস্টের তাদের ট্রেনিংটাই তো একটা অন্য ধরনের। এই ট্রেনিং গুলো কিন্তু ভারতবর্ষেরও কোথাও না কোথাও হচ্ছে না। ভারতবর্ষের ট্রেনিং কিন্তু পাকিস্তানিদের ট্রেনিং ভারতবর্ষে হচ্ছে বলে এটা আমার জানা নেই বা হওয়ার কথাও নয়। ভারতবর্ষ স্লিপার সেল অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ সেগুলো সব প্রচুর আছে। দেখুন অনেক মাদ্রাসা আছে, অনেক মুসলিম মাদ্রাসা আছে, তাদের মেন্টালি তাদেরকে প্রিপেয়ার করা হয়, কিন্তু অস্ত্র প্রশিক্ষণ সেটা অবশ্যই হ্যাঁ। কিন্তু দিনের পর দিন একটা মানুষ চুপ হয়ে রয়েছে, হঠাৎ করে সমস্ত খবর পৌঁছে যাচ্ছে, হঠাৎ করে তারা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তারা তাদের মতো কাজ করছে যেমন ভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব সেটা তো আপনার কিছু, এটা তো সবাই জানে, এটা তো নিয়ে তো কোনো রকম কথা নয়। যে দেখুন বাংলাদেশ শুধু আজকে নয়, বাংলাদেশ প্রথম থেকেই সেই 71 সালের পর থেকেই, যখন স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষে স্বাধীন করেছে, সেটা তো তখনকার লোকরা জানে। কিন্তু তখন যারা ছিল তারাও এখন ভারত বিদ্বেষী হয়ে গেছে। তারা মানে ভাবছে যে কেন আমরা স্বাধীন হলাম। কোনো কারণে কেউ যদি ধরা পড়লো, পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যে একটা ডিল হয়, তাকে ছেড়ে দিতে হয়, এই এক বিষয়। সেটা তো আপনার এটা আগে ছিল, এটা ডিলিং। এখন যে পরিস্থিতি, এখন যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে বাংলাদেশে কিন্তু তাদেরকে ছাড়ছে না। এবার যদি দেখে যে তারা ভারত বিদ্বেষী এবং তারা ভুল করে ধরা হয়েছে, সে যতটা অপরাধী করুক, তা দেখুন সেই আপনার আগস্ট মাসে ঝুলিয়ে টানিয়ে দিল তাদেরকে, যারা ভারতের হয়ে কথা বলেছে বা বাংলাদেশের হয়ে কথা বলেছে, বাংলাদেশের হয়ে প্রতিবাদ করেছে, এইগুলো করো না, তাদেরকেই মেরে ওরকম করে ঝুলিয়ে দিল। এবং যারা মারলো তারা কিন্তু আজও অধরা, তার প্রত্যেকটি ভিডিও ক্লিপিংস আছে, তাদেরকে কিন্তু এই সরকার ধরছে না। তা অতএব বোঝা যাচ্ছে তারা কিন্তু ভারত বিদ্বেষী, এবং কিছু সংখ্যক চাইছে যে এটা পাকিস্তানের সঙ্গে আবার ঢুকে যাক, এবং ISI-কে সেফ করিডোর করে দিচ্ছে, ISI-কে যাওয়া যাচ্ছে। কিন্তু কতক্ষণ পারবে? এখন এটা বর্তমানে যে ইন্ডিয়া যে স্টেপটা নিয়েছে, তাতে এবার বাংলাদেশ কি করবে ভাবুন তো। ঠিক এই আমরা যে জেলায় বাস করছি, মুর্শিদাবাদ জেলা, যার বর্ডার সংলগ্ন জেলা, আমাদের সাধারণ মানুষ কি কর্তব্য আমাদের বলে মনে হয় আপনি? আমাদের সবথেকে প্রথম প্রত্যেকে, শুধুমাত্র আমাদের মুর্শিদাবাদ বলে নয়, যেটা আমি মনে করি যে মুসলিম অধ্যুষিত, যেরকম আমাদের দেশের এই ঘটনাটার পরে আপনি দেখবেন মুসলিমরা কিন্তু একদম ভারতের এগেনস্টে কথা বলেনি, পাকিস্তানের এগেনস্টেই কথা বলেছে, এবং সেটা সঠিকভাবেই বলেছে সেই সময়, যে কোনোভাবেই হোক। এবার এরা কি করে, বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু মুসলিম অধ্যুষিত জায়গাতেই ওরা থাকে, এবং তাদের একটা ভাষা আছে, সেটা বলে কুটুম বাড়ি এসছে, কুটুম বাড়ি, সেও বলে দিল নয়। এবং থাকতে এবং দেখা গেছে বাংলাদেশ থেকে, আমি বলছি ধরুন 1980 থেকে 25 সালের যে ঘটনাগুলো আমরা পরবর্তীকালে আমরা অনেক কেসের মাধ্যমে জানতে পেরেছি, তারা এসে হয়তো বাংলাদেশ থেকে ক্লাস 10-এ পড়েছে, 9-10-এ, এখানে এসে 5-এ ভর্তি হয়ে গেল। এখানে এসে, এটা প্রচুর পাবেন, আমি নাম করবো না, এমন জায়গা আছে যেটা আমরা জানি। এখানে এসে ক্লাস 10-এ, 9-এ, ক্লাস 5-এ ভর্তি হয়ে আবার মাধ্যমিক পাস করে করতে করতে রেশন কার্ড তৈরি করলো। তারপরে সে রেশন কার্ড হয়ে তার ভারতীয় একজন হয়ে গেল, এবং তার নিজের নাম
স্কুটনি, এই যে আপনি বিষয় তথ্য দিলেন, এই বিষয়ে কি স্কুটনি করার কোনো জায়গা নেই? কারণ এই করে তো আমাদের ভারতবর্ষের মধ্যে ভারতবাসীর থেকেও একটা সময় দেখা যাবে যে এ ধরনের সংখ্যা বেশি দাঁড়িয়ে যাবে। আজ আমরা যে জেলায় রয়েছি, যেভাবে বর্ডার সংলগ্ন এলাকায়, এরকম ভাবে তো অনায়াসে ঢুকে গিয়ে দেখা, স্কুটনি করলে হয়তো দেখাই যেতে পারে যে প্রচুর প্রচুর পরিমাণে বাংলাদেশি একদম বা পাকিস্তানি তারা ভায়া বাংলাদেশ হয়ে এখানে রয়েছে, এই জেলা থেকে দেশের ভেতরে প্রত্যেক জায়গায় ছড়িয়ে যেতে পারে। অবশ্যই, একদম। আপনি একটা সময় জানবেন যে লালগোলাতে একটা সময়, বলছি আমি এটা জলঙ্গি বা লালগোলা এইসব অঞ্চলে এরকম অনেক মাদ্রাসা বা এরকম ছিল যেখানে প্রচুর বাংলাদেশি মুগলনায় আসতো এবং তাদের পড়াশোনার মাঝে তাদেরকে এই জঙ্গি মেন্টাল ট্রেনিং দেওয়া হতো। হয়তো অস্ত্র চালানো সেখানে জানতো না, মেন্টাল ট্রেনিং দিয়ে তাদেরকে একটা ভারত বিদ্বেষী প্রথম থেকেই তৈরি করে দেওয়া হয়, ভারত বিদ্বেষী তৈরি করে দেওয়া হয়। আর এদেরকে যেরকম আমি বলতে পারি যে পাকিস্তানের যারা জেহাদি, তাদেরকে তো একদম যারা শিক্ষা আছে তাদেরকে নেয় না, যাদের শিক্ষা আছে, গরিব মানুষ, তাদেরকে সরকারি চাকরি দেবে, সরকারি চাকরি পাবে, বাড়িতে কিছু সংখ্যক টাকা দিয়ে তোমার ছেড়ে যখন চাকরি পেয়ে আসবে, হ্যাঁ, বাড়ির লোক জানতেই পারবে, কোনো খবর যোগাযোগই নেই। তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, মেন্টালি ট্রেনিং দেওয়া হয়, এবং সেখানে আমাকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে সেখানে এমন ড্রাগস ইউজ করে তাদের প্রতি যে সেই তার উপরে তাদের নিজের ভালোটা চিন্তা করা তাদের উপায় নেই, যেটা বলছে সেটাই আমার কাছে লক্ষ্য। যেরকম তাদেরকে বলা হচ্ছে যে তুমি এখানে গিয়ে তুমি জেহাদি হয়ে গিয়ে যদি তুমি মরেও যাও, তাহলে তুমি ওখানে গিয়ে আরো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে, ওখানে গিয়ে আরো ভালো থাকতে পারবে, তোমাকে আল্লাহর কাছে আল্লাহ তোমাকে গ্রহণ করবে। তাদের মনে এইভাবে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়, তা নাহলে অথচ নিজের পেটে হিউম্যান বোম কি করে হচ্ছে, হিউম্যান। এবং এটা তো মানে প্রমাণিত যে তাদেরকে তো শুধু এমনি রেখে খাইয়ে দাইয়ে অস্ত্র শিখিয়ে তো শুধু জেহাদি করা যায় না, তাদের মানসিকতারও পরিবর্তন করতে হয়। বর্তমানে যা দেখতে পাচ্ছি আমরা, রঘুনাথগঞ্জ, শামসেরগঞ্জ, সুতিহি, ফারাক্কা, এইসব জেলাগুলিতে মানে জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে বম পাওয়া যাচ্ছে। এই যে বমগুলো কি উদ্দেশ্যে আসা মানে এখানে রয়েছে? আমরা তো মুর্শিদাবাদী, আমরা যে খবর থেকে বিলং করি, তো আমাদের কাছে প্রায় দিনেরই খবর এটা যে আজ ফারাক্কায় নয়, রঘুনাথগঞ্জ নয়, সুতি, শামসেরগঞ্জ, এই বিশেষ করে এই জায়গাগুলোতে প্রায় দিনই কিছু না কিছু বম বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। কারা নিয়ে আসছে, কি উদ্দেশ্য থাকছে? তাহলে কি মুর্শিদাবাদ কি ওয়ান অফ দ্য গেটওয়ে হয়ে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসীদেরকে নিয়ে আসার জন্য? কি বলবেন? না, এটা তো দেখুন, এটা আমি বলবো যে এখন যেগুলো ধরা পড়ছে বা যতটা সজাগ হয়েছে মানে এই পুলিশ প্রশাসন বা আদার্স, সম্পূর্ণ আমি তো কৃতিত্ব দেবো এই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াকে বা প্রিন্ট মিডিয়াকে। মিডিয়া আজকে যতটা তৎপর, এখন ভারতবর্ষ শাসন করছে মিডিয়ার জন্য আমাদের যত ইন্টেলিজেন্স উইংস বলুন আর পুলিশ প্রশাসন বলুন, যেটুকুনি কাজ করছে মিডিয়ার জন্য। তারপরে তো পলিটিক্যাল ব্যাপার আছেই, নিজেদের দলের লোককে নিজেরা মারছে, অপরের লোককে একটা সুযোগ। ধরুন আপনার সাথে আপনি আর আমি একই পার্টি বিলংস করি, এবার আপনার সাথে আমার পরে আগে শত্রুতা আছে, এবার এরকম এভিডেন্স আছে, আপনার সাথে আমার শত্রুতা আছে গোপনে, আমি হয়তো আপনাকে কোথাও নিয়ে গেলাম, চুপ করে গুলি করে মেলা, নাম হলো অপোজিট পার্টি, খুব সুবিধে, কিন্তু তাহলে আমার রাগটা আমি তাকে দিয়ে পুষিয়ে দিলাম। এবার এটা পক্ষে তো সম্ভব না, গোষ্ঠীদ্বন্দ্ব বা পার্সোনাল এটাও আছে, এবার একটা প্রশাসন, এবার আপনাকে একটা জিনিস কথা, আমাদের ভারতবর্ষে 1,02,000 মানুষ পিছু একজন পুলিশ, 1,02,000 মানুষ পিছু একটা পুলিশ। তা আমাদের যে পুলিশ, আমরা যদি সবটাই প্রশাসনের উপরে নির্ভর হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে প্রচুর কষ্ট পেতে হবে। আমরা নিজেকে সজাগ রাখতে হবে যে আমি আজকে যে পাড়াতে বাস করছি, শুধু আমি অত বড় দেখছি না, আমি সাধারণ নাগরিক, আমার কোনো নেই, কারণ আমাদের এইটুকুনি তো দায়বদ্ধতা আছে। আজকে এই তোর বাড়িতে যারা ভাড়া এলো,
তাদের কাগজপত্র তো একদম ঠিক তাই। করেছিস হ্যাঁ। বা দেখি পুলিশকে নিয়ে গেছিস একটা কে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা আমাদের এখানে মধ্যে 1% হয় না। ঠিক তাই। 1% এই যে প্রসঙ্গ যখন শুরুতেই তুলেছিলাম জ্যোতি মালহোত্রার পিতা অস্বীকার করছেন বা উনি বলছেন যে আমি কিছুই জানি না, কিন্তু তার 4.5 লাখ সাবস্ক্রাইবার, তার মধ্যে তো নিশ্চয়ই তার পাড়া প্রতিবেশী, তার পরিচিত সবাই জানে, হ্যাঁ। তারা যখন দেখছে যে এই মানুষটার এত ইন্টারেস্ট আমাদের ইউটিউবার, হ্যাঁ। শত্রু দেশকে নিয়ে, তাদের মধ্যেও কেউ সচেতনতা বোধ মানে দেখালো না, বলবো যে কেউ একবার তো ইনফর্ম করতে পারতো কোথাও যে এই মেয়েটির এই বিষয়গুলো নিয়ে একবার একটু দেখা যেতেও পারতো। এটা তো দেখুন, এটা তো পুরোটাই নির্ভর করছে ইন্টেলিজেন্স উইংসের উপর, তারা কি কতটুকুনি তার উপরে নজরদারি করেছে। নিশ্চয়ই করার উচিত ছিল, এবং শুধু আজকে মালহোত্রা নয়, আরও অনেকেই আছে একসঙ্গে, তো কতজন 9 জন 12 জন মতো ধরা পড়েছে, আরও প্রচুর আছে, এমনকি তার পরিচিত, হ্যাঁ, এবং শুধু তাদের আবার একটা গ্রুপ আছে, তাদের একটা গ্রুপ আছে, তাদের তো হোয়াটসঅ্যাপ চালাচালি হয়, সেটাও আছে। এবং তাদের দেখবেন একজন যারা ক্রিমিনাল হয় তাদের কাছে দেখবেন প্রচুর, আমরা যাদের ধরেছি এমন দেখেছি, তাদের কাছে পকেটে অনেক রকম সিম থাকে, প্রচুর রকমের সিম থাকে। তারা মনে করে যে আমি এই সিম দিয়ে ফোন করলে বোধহয় প্রশাসন ধরতে হবে না, আমাকে হয়তো ট্র্যাক করছে, আমি যে ফোনে বাড়ির সাথে কথা বলি সেটা একটা সিম, আবার আর একটা সিম লাগিয়ে নিলাম। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এখন অনেক আর শুধু আইএমআই নয়, আরও সেগুলো তো আমি এখানে বলতে পারবো না, এখন অনেক। কিন্তু একটা জিনিসই কি, আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের ইন্টেলিজেন্স উইংস কিন্তু অনেক সচেতন। আপনি যে ভাবছেন যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স উইংস অত ফালতু না, ছেলেখেলা না, প্রচুর 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 কাজ করছে। হয়তো যেগুলো করতে পারছে না সেটা নিয়ে লোকে বিরাট মাতামাতি করছে, কিন্তু যেগুলো করছে সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে খুব একটা আসে না, সেগুলো খুব, হ্যাঁ, কিছুটা গোপন রাখা, প্রচুর বেশিটাই গোপন রাখা হয়। আমাদের ডাইরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্সের কাজ, আমরা কিন্তু কোনোদিন আমি যদি চাকরি করেছি, প্রকাশ্যে বলার আমাদের অধিকার ছিল না, আমাদের কোনো কাগজে বা কোনো কিছুতে আমাদের খবর বেরোতে হতো। ভারতবর্ষের সব থেকে রেভিনিউ আমরা দিই, হ্যাঁ, আমরা দিতাম, এবং সব থেকে বেশি স্মাগলিং সিন্ডিকেট ব্রেক করেছি আমরাই। কিন্তু আমাদের কোনো খবর আপনি মিডিয়ার মাধ্যমে পাবেন না, অনুমান ভিত্তিক পাবেন, কিন্তু আমাদের কেউ বাইট দেওয়ার আমাদের অধিকার ছিল না। এরকম ইনফ্লুয়েন্সারদেরকে কি বলবেন যে এ ধরনের কার্যকলাপে যেন তারা কোনো রকম ভাবে, আপনি তো এত বড় একজন আধিকারিক, কি বলতে চান আপনি? এই সমস্ত ইউটিউবারগুলোকে, প্রত্যেকটি ইউটিউবের উপরে নজর রাখা উচিত, একদম কোনটা সে কি করছে না করছে সেগুলো নজর রাখা উচিত। কন্টেন্টের একটা মাত্রা, হ্যাঁ, কন্টেন্ট একটা মাত্রা, হ্যাঁ, এটা তো হচ্ছে। এবার পাশাপাশি আমি বলছি, পাশাপাশি ইন্টেলিজেন্স উইংসের দেখবেন এই কথাগুলো যারা কাজ করছে তাদেরকে যদি আমি পার্সোনালি জিজ্ঞাসা করি, তখন তাদের কাছ থেকে উত্তর পাবো কত করব আমরা, তো এই তো মানুষ, এই কটা মানুষ, আর এই আমাদের মেশিনের বাধ্যকতা, আমরা কত জায়গায় আমাদের। তারপরে সব থেকে বড় কথা, আমাদের আর একটা বিরাট লুপহোলস হয়ে গেছে আমাদের দেশে, রিক্রুটমেন্ট খুব কম। আর্মিতে রিক্রুটমেন্ট প্রায় কত 1,80,000 কমে গেছে, 60,000 করে প্রতি মাসে রিটায়ার করে, কবিকে 3 বছর রিক্রুট হয়নি, হ্যাঁ, সমস্ত ডিপার্টমেন্ট, আমি পার্টিকুলার বলছি আর্মিতে ওই কোভিডের পিরিয়ডের যে স্যাংশন পোস্টগুলো হয়নি। এবার সরকারি, হ্যাঁ, না, এবার সরকারি অফিসেও তাই, যেখানে 10টা স্টাফ সেখানে এখন 1টা কি 2টো স্টাফ। এবার সবাইকে সব রকমভাবে সব জায়গায়, এগুলো অনেক তর্কের ব্যাপার, এগুলো তো আমার বললে খারাপ লাগবে, কিন্তু সেটাও আবার এই দিক থেকে যদি সরকারের বক্তব্য হলো যে আমরা এত টাকা পাবো কোথায়, এত টাকা দিয়ে মাইনে, এখন সব মানে কন্টিনজেন্ট স্টাফ দিয়ে কাজ করানো হচ্ছে, একটা ফিক্সড ডিপোজিট, মানে ফিক্সড তাদের একটা টাকা দিচ্ছে, MA পাস BA পাস তাদেরকে দিয়ে একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে নিয়ে হচ্ছে, তারা যেন কোনোদিন চাকরির ডিমান্ড না করতে পারে। তোমাকে বলা স্টাফ দেবে, তাদেরকে দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে নিচের গোছর। তা এইগুলো তো একটা অঙ্গ, এটা তো করতেই হবে। এবার আমার এখানেও একটা বক্তব্য যে নিচের শ্রেণীর এদিকে আমাদের দেশ বা আমাদের পরিকাঠামো নজর দেয় না। যে ধরুন একটা অফিসের
কন্টিনজেন্ট বা গ্রুপ ডি বা একটা চা তারা যে কতটা অফিসের তথ্য বাইরে প্রকাশ করছে সে নিয়ে আমাদের কিন্তু ভাবার এবার সময় হয়ে এসেছে। আর আমাদের যেটা আপনি বলছেন মুর্শিদাবাদের লোকেদের আমি মানে সব থেকে বেশি বলতে চাই যে আপনারা এতটাই সতর্ক থাকুন, অচেনা অজানা মানুষকে দেখলে সরাসরি তার উপরে গলে যাবেন না। পার্টিকুলারলি কোনো সুন্দরী মহিলার প্রতি আপনারা আকৃষ্ট হবেন না, বা সুন্দর ছেলের প্রতি কোনো মহিলা আকৃষ্ট হবেন না। আগে তাকে যাচাই করুন, যাচাই তো করা সম্ভব নয়। যতটা পারেন আমার মনে হয় অচেনা লোককে কিছু সন্দেহ হলে আপনাদের তো কোনো রকম অসুবিধা নেই, প্রশাসনকে জানান। বিশেষ করে আপনার পাড়ায় যারা ভাড়া আসছে, আমার তো সবথেকে বেশি ভয় লাগে যারা ভাড়া আসছে তাদেরকে খুব ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে সরকারি। পুলিশের আইন কে মানে আজকে এখনো এই প্রসেসগুলোকে মেইনটেইন করা হয়, কিন্তু ছোট আমাদের এই এখনো বলতে পারি পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে সব জায়গায় আপনার কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্টই মানছে না, তা আপনি কি করেন? আপনি টোটো ন্যাশনাল হাইওয়েতে চলতে পারবে না, পরে সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্টের বলে সুপ্রিম কোর্ট চলছে, সে দিব্যি চলছে। এবার কে এটাকে বারণ করবে? রাস্তার উপরে মদের দোকান রাখা চলবে না হাইওয়েতে। আপনি গিয়ে দেখুন সব হাইওয়েতে কত তাহলে আপনার এখানে যদি আমরা নিজেরাই নিজেরটা না মানি এবং বড় বড় সব নেতাদের যদি হয়ে যায় তাহলে তো মুশকিল। আজকে আমি কোনো পার্টির নাম বলছি না, যে পার্টি মানুষ তো সে কোনো উপগ্রহ থেকে আসেনি আমাদের দেশে, কালকে আরেক পার্টিতে যাবে। তবে এখন বাংলাদেশকে আমাদের ভারতবর্ষ যেভাবে মানে কি বলবো এইভাবে টাইট দিয়েছে, সেটা কিন্তু খুব সাংঘাতিক, মানে যুদ্ধের থেকেও অনেক বেশি শাস্তি। দেখুন বাংলাদেশের ইকোনমি কিছুদিনের মধ্যে কোথায় চলে যাবে এটা আমরা বুঝতে পারছি। সমস্ত ইম্পোর্ট ওদেরকে বন্ধ করেছে, এক্সপোর্ট ইম্পোর্ট। আমরা কিছু নেবও না, কিছু পাঠাবো না। তোমরা যদি পাঠাও করিডোরগুলো বন্ধ করে যাক, আপনার ডিএপিবি স্কিম বন্ধ করে দিয়েছে। আমরা বাংলাদেশকে কি করতাম? বাংলাদেশকে ফ্রি নীল রেট অফ ডিউটিতে আমাদেরকে পেঁয়াজ দিয়েছি, গম দিয়েছি, চিনি দিয়েছি, বাংলাদেশে গিয়ে ওরা ডিউটি দিত। কিন্তু এটা আমাদের বাংলাদেশের প্রতি সহানুভূতি। আজকে ভারতবর্ষে মানে দেয় বলে বাংলাদেশ খেতে পারে, এটা কি ডক্টর ইউনূস জানে না? হ্যাঁ, এটা কার প্ররোচনা করছে? এটা নিশ্চয়ই পাকিস্তানের একটা প্ররোচনা আছে, ভিতরে মৌলবাদীদের একটা প্ররোচনা আছে, যে এবং চায়নার সাপোর্ট আছে। আর আমাদের এখানে সবাই সামনে প্রকাশ্যে আমার বলতে কোনো নেই, আমেরিকা আর চীনকে কেউ বিশ্বাস করে না, শুধু ভারতবর্ষ নয়, সবাই। পাকিস্তানও যে খুব বিশ্বাস করে তাও কিন্তু নয়। না, তারপরে আবার তাদের অস্ত্র শস্ত্র বিক্রি করবে। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমাদের প্রত্যেকে একজন দায়িত্ববান নাগরিক হয়ে চোখ কান মুখ খোলা রাখতে হবে। এই যে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, সত্যি তো আমরা যে জেলায় বসে রয়েছি সেই জেলা এমন কিছু বর্ডার এলাকার সাথে সংলগ্নের মধ্যে দিয়ে রয়েছে, যেখান থেকে সত্যি চাইলে দেশের শত্রুরা খুব যে প্রসেসে আজকাল দেখতে পাচ্ছি যে এসেই চলছে অনুপ্রবেশকারীরা, তারা কিন্তু আমাদের দেশে আমরা যেন ওরকম কেউ না হয়ে উঠি, আমাদের দিকে যেন অমন কেউ ভাবে আঙুল না তুলতে পারে। আরে মুর্শিদাবাদ জেলা থেকেই তো সমস্ত টেররিস্টরা ভেতরে আসছে, আমাদেরকে কিন্তু অনেকটা বেশি সচেতন হতে হবে। সুন্দরবন একটা আছে এর সঙ্গে, শুধুমাত্র মুর্শিদাবাদ না, সুন্দরবন অঞ্চল থেকেও অতটা জলপথে অনেক রকম আসছে। আর একটা আপনি যেন কি কোশ্চেন করেছেন আমি উত্তর দিতে বলে গেলাম, এই আমাদের মুঙ্গের মেড স্মল আর্মস, ওটা তো ইন্ডিয়াতে প্রচুর, মুঙ্গের স্মল আর্মস আজকে প্রচুর আসছে, এবং সেগুলো কিন্তু পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানে বলছি বাংলাদেশে যাচ্ছে। এবার আমাদের এখানে প্রতি ঘরে ঘরে আপনি 700 টাকা 800 টাকা দিলে আপনি যে কোনো সময় যে কোনো লোকই একটা ওয়ান শাটার পেয়ে যাবেন, একটা গুলি ফ্রি, আর 1200 টাকা দিলে একটা ওয়ান শাটার পেয়ে যাবেন। তবে তাহলে আমাদের ওই কথা রইল, আমরা কিন্তু দিনের পর দিন আরো অনেকটা সচেতন নাগরিক হয়ে উঠবো, আর দেশের সমস্ত কাজে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষার স্বার্থে দাঁড়াবো। আর এরকম কোনো কাজ আমরা করবো না যাতে আমাদের প্রত্যেককে মাথা নিচু করতে হয় দেশের জন্য। আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।